আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে অভিনন্দন। আজকে আমরা কণিক অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব, যে প্রশ্নটি কুমিল্লা বোর্ড 2023 সালে আসছিল। এখানে একটা চিত্র দেওয়া আছে আর একটা দৃশ্যকল্প 2 একটা সমীকরণ দেওয়া আছে, তারপরে এখানে কিছু প্রশ্ন আছে। তো দেখো, প্রথম যে প্রশ্নটা আছে 4x² প্লাস 5y² = 1, এই যে এই সমীকরণটা দেওয়া আছে। তো প্রথম কাজই হলো, এটা যেহেতু উপবৃত্তের সমীকরণ, তো আমরা এটাকে উপবৃত্তের আদর্শ রূপে নিয়ে যাব। তো উপবৃত্তের আদর্শ রূপটা কেমন ছিল? x² / a² প্লাস y² / b² 1, এটাই হলো উপবৃত্তের আদর্শ আকার। তো ওই ফরম্যাটে নিয়ে যেতে হলে আমাদের যে কাজটা করতে হবে, দেখো এখানে যেহেতু দেখো x² এর সাথে এই যে আদর্শ রূপটা, এখানে উপরে x² এর সাথে কে থাকে? দেখো তো 1 থাকে। তাহলে এখানেও x² এর সাথে 1 বাড়াতে হবে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা দেখো, যে x²/1/4 লিখতে পারি। এটাকে তুমি গুণ দিয়ে উল্টে দাও, দেখবা কি হয়ে গেছে? 4x² হয়ে গেছে। প্লাস এই পার্টটুকে আমরা এভাবে লিখতে পারি যে y² = 1/5 = 1। দেখো এইভাবে আমরা লিখতে পারি এটাকে। এখন এখান থেকে এ বি যদি বের করতে চাই, তো দেখো স্কোয়ারের নিচে যেটা থাকবে এটা হলো এ, এখানে স্কোয়ারের নিচে যেটা থাকবে এটা হলো বি। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে উপরে তো x² আছে, নিচে 1/2 লিখতে পারি এটাকে, প্লাস y²। এখানে যদি স্কোয়ার দিতেই হবে, তাহলে আমরা একটা √ওভার দিয়ে স্কোয়ার দিয়ে দিই = 1 হয়ে গেল। আশা করি এইটুকু বুঝতে পারছো। যদি না বুঝো, দেখো আমি আবারও বলছি, এখানে 4x² আছে, তার মানে x² এর সহগ কি বানাতে হবে? আমাকে 1 বানাতে হবে। লবে এই যে সমীকরণটা আদর্শ আকারটা, এটা লবে দেখো x² থাকবে আর x² এর সহগ কি থাকে? 1 থাকে। তাহলে এখানে কি বানাইতে হবে? 1 বানাইতে হবে। এটা মূলত এরকম, দেখো 4x² নিচে দেখো 1 আছে, তাহলে এখানে যেহেতু 1 বানাইতে হবে, তুমি যদি লব আর হরকে যদি 4 দিয়ে ভাগ করে ফেলো, তখন তো এরকম চলে আসে। আর এটা কাটা গেলে উপরে কে থাকে? x² থাকে না? তাহলে x²/1/4। তো তুমি চাইলে এভাবেও একবারে লিখে দিতে পারো। ওকে, তাহলে এই সমীকরণটাকে যদি এটার সাথে তুলনা করি আমরা, তাহলে দেখো তো এর জায়গায় কি আছে? তো আমরা লিখতে পারি, দেখো এখানে a = হলো 1/2, b এর জায়গায় কি আছে? দেখো তো 1/√5 আছে না? তাহলে b লিখে দিতে পারি 1/√5। এখন আমাদেরকে কি বের করতে বলছে? উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা বের করতে বলছে। তাহলে উৎকেন্দ্রিকতা বের করার সূত্র আশা করি আমরা সবাই জানি, উৎকেন্দ্রিকতা। আচ্ছা দেখো, উৎকেন্দ্রিকতা বের করার সূত্র, এখানে দেখো তো এ বড় নাকি বি বড়? একটু খেয়াল করে দেখো, কে বড় এখানে বলো তো দেখি, এ বড় নাকি বি বড়? অবশ্যই এখানে কি বড়? এ বড় হবে। কি হবে? এ বড় হবে। তো যেহেতু হাফ এখানে বড়, তো সূত্র কি জানি আমরা? সূত্র জানি আমরা যে a² - b²/a², এটা হলো উৎকেন্দ্রিকতা বের করার সূত্র। এখন তুমি কি করবা? দেখো এটাকে এর জায়গায় এর মানটা বসিয়ে দাও। এর মান কত আছে? হাফ আছে, তার মানটা বসিয়ে দাও। বির জায়গায় বির মানটা বসিয়ে দাও 1/√5, তার উপরে স্কয়ার আছে। আবার নিচে এ আছে, এর জায়গায় 1/2 দিয়ে দাও। তো দেখো এটাকে যদি আমরা একটু সাইজ করি, তাহলে কেমন আসে? উপরে 1/4 - 1/5 আর 1/4 একবারে লেখা যায়। এখন উপরের পার্টটুকু থেকে আমরা, দেখো উপরের পার্টটুকু থেকে যদি আমরা লসাগু নেই, তাহলে 4 × 5 = 20 হলো লসাগু। আর এখানে হবে 5 বার যাবে 5, 4 বার যাবে 4, আর নিচে হলো 1/4। এইটাকে পরবর্তীতে আমরা লিখতে পারি, উপরে কি থাকে? 1, তাহলে 1/20 ইনটু, এটাকে উল্টিয়ে দাও, 4 চলে যাবে উপরে, 1 নিচে, এটা যাবে 5 বার। তাহলে আমরা কি বলতে পারি? উপরে থাকবে 1, 1/5 আর একটা √ওভার আছে। তো আমরা যেটা বলতে পারি 1/√5, এটাই হলো উৎকেন্দ্রিকতা। তো দেখো আশা করি তোমরা বুঝতে পারছো যে উৎকেন্দ্রিকতা হলো 1/√5। তো আমার এখানে কি দেওয়া আছে? দেখো দৃশ্যকল্প 1, মানে এখানে যে চিত্রটা দেওয়া আছে, 1 এ এস উপকেন্দ্র বলে দিয়েছে, এই এসটা হলো উপকেন্দ্র।
এবং এসপি মানে এস থেকে পি পর্যন্ত যে ডিস্টেন্স দূরত্ব এটা হলো 6 একক হলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। ওই যে এখানে পি বিন্দু আছে, পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা প্রথমেই লিখব দেওয়া আছে, যা যা দেওয়া আছে আমরা একটু লিখে ফেলি। দেওয়া আছে, প্রথমত দেওয়া আছে দেখো এই যে পরাবৃত্তটা আছে তার সমীকরণ দেওয়া আছে y স্কয়ার ইজ ইকুয়াল টু y² 16x। এটা হলো 1 নং সমীকরণ। এখন এখান থেকে আমরা a কে খুঁজে বের করব। তার আদর্শ আকার যেটা y² 4ax ওই ফরম্যাটে লিখবো। লেখার পরে এখান থেকে আমরা a কে খুঁজে পেয়ে যাব। তো দেখো এটাকে যদি আমরা এই আদর্শ আকারে লিখতে চাই y² এখানে 4 লাগবে, আমরা একটা 4 লিখব। তাহলে দেখো 4 এর সাথে কত গুণ দিলে 16 পাওয়া যায়, আবারও 4 দিতে হবে, সাথে হলো x। তাহলে এখানে দেখো এখানে আমরা বলতে পারি a = 4, এই যে এর মানটা আমরা পেয়ে গেলাম। a = 4 এর মানটা আমরা পেয়ে গেলাম। ওকে, আর কি দেওয়া আছে দেখো, এবং আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে sp সমান কত বলে দিয়েছে দেখো তো, sp তারা বলে দিয়েছে হলো 6, sp 6 বলে দিয়েছে। ওকে, আর কোনো কিছু দেওয়া নাই তো, নাই। ধরে নেই পি বিন্দু, যেহেতু পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে, ধরি পি বিন্দু হলো x, y, এটা আমরা ধরে নিয়েছি পি বিন্দুর স্থানাঙ্ক। ওকে, এখন তারা একটা চিত্র দিয়েছে, আমরা অঙ্কটা ইজিলি করার জন্য আরেকটা চিত্র অঙ্কন করি। তোমরা সবাই আমার সাথে সাথে চিত্রটা অঙ্কন করে ফেলো। হ্যাঁ, আমি চিত্রটা অঙ্কন করি। এটা হলো অক্ষরেখা, এটা কি পরাবৃত্তের অক্ষরেখা, এটা হলো পরাবৃত্তের নিয়ামক রেখা বা দ্বিঘাত রেখা। ওকে, তো নিয়ামক রেখা এবং অক্ষরেখার ছেদবিন্দুকে আমরা জেড বিন্দু দিয়ে প্রকাশ করি। যেহেতু বলে দিয়েছে দেখো এই যে শীর্ষবিন্দু কিন্তু এখানে, এটা হলো মূল বিন্দু 0 0 বিন্দু, তাহলে ধরলাম শীর্ষবিন্দু এই যে এটা হলো মূল বিন্দু 0 0 বিন্দু, আর আমাদের পরাবৃত্তটা এই যে এরকম, এটা হলো আমাদের সেই পরাবৃত্ত। আর এটা হলো এস, উপকেন্দ্র হলো এস, উপকেন্দ্র এস। আর এই পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু পি, পি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিয়েছি x, y, এই যে। এখন আমরা সম্পূর্ণ চিত্রটা যদি অঙ্কন করি তাহলে লিখতে পারি দেখো SP PM এই পয়েন্টটা হলো M। আমরা আমাদের সুবিধার্থে এখান থেকে একটা লম্ব অঙ্কন করব, একটা লম্ব অঙ্কন করলাম। মনে করি এই লম্বটা অক্ষরেখাকে n বিন্দুতে ছেদ করছে। ওকে, আমাদের সম্পূর্ণ চিত্রটা অঙ্কন হয়ে গেল। এখন আমরা অঙ্কটা করে ফেলি। তো এখন লিখতে পারি দেখো পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে, পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে, পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে কি বলতে পারি আমরা, SP = EPM বলতে পারি, SP = EPM। তো যেহেতু পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা সবসময় 1 থাকে, তাহলে এখানে ই না লিখলেও কোনো সমস্যা নাই। তো আমরা লিখতে পারি SP = PM। SP কে SP এর মতন করে রাখবো, আর PM টা আসলে কি একটু দেখো তো। PM বলতে কি, এই যে দেখো P থেকে M পর্যন্ত যে ডিসটেন্স, এটাকে বলি আমরা PM। এখন আমরা যেহেতু এই P বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করেছিলাম, তার মানে PM যে কথা, ZN একই কথা। তো যেখানে PM আছে এখানে আমরা কি বসাতে পারবো, ZN বসাতে পারবো। তো আমরা এখানে ZN টা বসিয়ে দিই। তো PM এর জায়গায় দেখো আমরা বসাতে পারি ZN, বসাতে পারি ZN, এটা আমরা বসাতে পারি। ওকে, শীর্ষবিন্দুকে কি দিয়ে প্রকাশ করা, এ দিয়ে। এখন PM কে SP কে SP এর মতো করে রাখবো আমরা। ZN কে দেখো, ZN কে আমরা ভেঙে লিখতে পারি ZA, কি লিখতে পারি ZA প্লাস AN লিখতে পারি। দেখো কি লিখতে পারি, AN লিখতে পারি, AN, এই যে এই বিষয়টা লিখতে পারি। এখন কথা হলো দেখো আমরা কিন্তু
এর মান কিন্তু জানতাম, এর মান কত 4, তার মানে এস যে উপকেন্দ্র এটার স্থানাঙ্ক কিন্তু 40। উপকেন্দ্রের সূত্র কি, উপকেন্দ্রের স্থানাঙ্ক কি a0 না, এর মান যেহেতু 4 পাইছে তাহলে উপকেন্দ্র কি বলতে পারি 40 আমরা বলতে পারি। এখন একটা বিষয় খেয়াল করতে হবে, দেখো এটা হলো এই পয়েন্টটা কি, দেখো এই পয়েন্টটা কি, এটা হলো মূল বিন্দু, এটা কিন্তু মূল বিন্দু। এই যে অক্ষরেখা আমি এটা অঙ্কন করি নাই, এই যে তারা অক্ষরেখাটা অঙ্কন করে দিয়েছে, এই যে অক্ষরেখা আমি অঙ্কন করি নাই, এটা কিন্তু মূল বিন্দু। তো যেহেতু এটা মূল বিন্দু তাহলে এখান থেকে শুরু করে দেখো এই পর্যন্ত, এই পর্যন্ত হলো এ মানে কত 4, তাইলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যেহেতু 4, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কি হবে 4ই হবে, বিকজ এ বিন্দুটা হবে জেড বিন্দু আর এস বিন্দুর মধ্যবিন্দু। তাহলে যেহেতু এখান থেকে শুরু করে এই পর্যন্ত 4, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কি হবে 4 হবে। তাহলে আমরা এ জেড ইজ ইকুয়াল টু কি বসাইতে পারি, দেখো তাহলে আমরা এ জেড ইজ ইকুয়াল টু বসাইতে পারি, বা জেড এ ইজ ইকুয়াল টু এসপি কে এসপির মতো করে রাখবো। এসপির মানটা বসাই দেই, এসপির মান কত বলে দিয়েছে তারা, এসপির মান 6 তারা বলে দিয়েছে। তো এসপির মান 6 বলে দিয়েছে, আমি এসপির জায়গায় এসপির মানটা বসাই 6। আর জেড এ সমান কি বলছিলাম, এইটুকু যেহেতু 4 তাহলে এইটুকু কি হবে 4 হবে, প্লাস এ এন মানে কত একটু খেয়াল করেন তো, এ এন মানে কত দেখেন তো, এটা তো ছিল মূল বিন্দু তাই না, এটা ছিল মূল বিন্দু, ওয়াই অক্ষরেখা ছিল এই যে এটা, আর এটা কি, এটা হলো এক্স অক্ষরেখা। ওকে, এটাই আবার পরাবৃত্তের অক্ষরেখা। এটা এক্স অক্ষরেখা বুঝলাম কিভাবে, যেহেতু ওয়াই এর মান এখানে শূন্য আছে তার মানে এটা এক্স অক্ষরেখাই হবে। এখন কথা হলো দেখো এটা হলো মূল বিন্দু, তাহলে এখান থেকে শুরু করি এই পর্যন্ত, আবার দেখো এই যে, তাহলে এই বিন্দুটা যেহেতু এক্স কমা ওয়াই, তাহলে অবশ্যই এখান থেকে শুরু করে এই পর্যন্ত হবে এক্স, আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত হবে ওয়াই। তাহলে যেখানে এ এন আছে, দেখো যেখানে এ এন আছে এখানে আমরা এক্স বসাইতে পারবো, যেখানে এ এন আছে এখানে কি বসাতে পারবো, এক্স বসাইতে পারবো। তো একটু এক্স বসাই দাও, এ এন এর জায়গায় তুমি এক্স বসিয়ে দাও। এখন তুমি 4টাকে অসেটে নিয়ে আসো, তাহলে কি হয়ে যাবে 2 হয়ে যাবে না, তাহলে এক্স ইজিক্যাল টু কি পেয়ে গেলাম আমরা, এক্স ইজিক্যাল টু আমরা 2 পেয়ে গেলাম। তাহলে দেখো এই যে বিন্দুতে এখানে এক্স এর মান কিন্তু আমরা 2 পেয়ে গেছি, এক্স এর মান 2 পেয়ে গেছি, বাকি রইলো কি, বাকি রইলো ওয়াই এর মান। এখন তুমি চিন্তা করো, তুমি এই যে সমীকরণটা, এটার কিন্তু সমীকরণ তুমি জানো, এটা সমীকরণ কি জানো, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 16x। তাহলে এই সমীকরণের এই পয়েন্টে কিন্তু তুমি এক্স এর মান জানো। তো তুমি যেহেতু এই পয়েন্টে এক্স এর মান জানো, তাহলে ওই সমীকরণের যেখানে এক্স আছে এখানে যদি তুমি এক্স এর মান 2 বসাই দাও, তাহলে ঠিক ওই জায়গায় ওয়াই এর মান কত এটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা কি করব, x ইজ ইকুয়াল টু 2 এক নং এ বসাবো, তাহলে লিখবো x ইজ ইকুয়াল টু 2 এক নং এ বসিয়ে পাই, এক নং এ বসিয়ে পাই। তো x ইজ ইকুয়াল টু 2 এক নং এ বসাও, এক নং কি ছিল, y স্কয়ার ইজ ইকুয়াল টু 16x, তাহলে x এর জায়গায় 2 বসাও, তাহলে কত হয়ে যাবে 16 ইনটু 2, তাহলে y স্কয়ার ইজ ইকুয়াল টু হয়ে গেল 32, y স্কয়ার ইজ ইকুয়াল টু 32। এখন আমি তো y এর মান চাই, তাহলে y এর মান কি হবে, এটাকে রুট ওভার করলে প্লাস মাইনাস 4 রুট ওভার 2 হয়ে যাবে। দেখো 32 কে যদি তুমি রুট ওভার করো, দেখো 32 কে এভাবে লিখতে পারি না, 2 ইনটু 16, 16 কে রুটের ভিতরে বাইরে নিয়ে আসলে 4, আর 4 রুট ওভার 2, আর প্লাস মাইনাস 4 রুট ওভার 2। তাহলে দেখো আমরা পি বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেলাম, যে পি বিন্দুর স্থানাঙ্ক হলো 2, প্লাস মাইনাস 4 রুট ওভার 2। এখন কথা হলো দেখো পি বিন্দুর কিন্তু আমরা দুইটা স্থানাঙ্ক পাইছি, কেন দুইটা স্থানাঙ্ক পাইছি বলো তো দেখি। কারণ হলো দেখো আপনাকে বলছে যে এই উপকেন্দ্র থেকে 6 একক দূরত্বে একটা বিন্দু আছে, 6 একক দূরত্বের বিন্দুটা বের করার জন্য। তো এই উপকেন্দ্র থেকে 6 একক দূরত্বে সর্বোচ্চ দুইটা বিন্দু হতে পারে, একটা হলো উপরের দিকে আর একটা হলো নিচের দিকে। এই দুইটার বাহিরে 6 একক দূরত্বে আর কোনো বিন্দু পাওয়া যাবে না। এই জন্যই দেখো তুমি যদি এখান থেকে প্লাসটা নাও তাহলে উপরের বিন্দুটা পেয়ে যাবা, আর যদি ওয়াই এর মানটা এখান থেকে মাইনাস নাও তাহলে নিচের বিন্দুটা পেয়ে যাবা। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা কি পেলাম 2, প্লাস মাইনাস 4 রুট ওভার 2। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখেন আমরা ঘ নাম্বার অঙ্কটা করি, ঘ নাম্বার অঙ্কটা কি বলে দিয়েছে, দৃশ্যকল্প 2 কোনটা, এই যেটা দেখেন এটা হলো 2। কোন একটির উপকেন্দ্রিক লম্বের সমীকরণ ও দৈর্ঘ্য নির্ণয় করো, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ ও দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে দেখো এই যে সমীকরণটা দেওয়া আছে, প্রথম কথাই হলো এটাকে আদর্শ রূপে প্রকাশ করতে হবে।
তো আদর্শ রূপে নিয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা এবি পেয়ে যাব। আর যখন এবি পেয়ে যাব তখন উৎকেন্দ্রিকতা বের করতে পারবো, বাকি যা যা প্রয়োজন সবকিছু বের করতে পারবো। তো আমাদের শুধু দরকার হলো এবি। তো এবি পাওয়ার জন্য এটাকে আমরা আদর্শ রূপে নিয়ে যাই। তাহলে প্রথমে আমরা লিখে দেওয়া আছে ঘ নাম্বারটা, দেখেন আমরা লিখলাম দেওয়া আছে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস মাইনাস 3y স্কোয়ার মাইনাস 4x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0 এটা দেওয়া আছে। ওকে, এটাকে আদর্শ রূপে নিয়ে যেতে হলে দেখো x যেখানে যেখানে আছে এগুলাকে আমরা পাশাপাশি লিখব। এই যে x স্কয়ার মাইনাস 4x মাইনাস 3y স্কয়ার মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো x দুইটা টার্মের মধ্যে আর মাইনাস 2a এ মানে x, এটা পাইতে হলে কি লাগবে 2 গুণ দিতে হবে। তো দেখো তো a স্কয়ার মাইনাস 2ab খুব বেশি ইচ্ছে করে না একটা 2 স্কয়ার লেখার জন্য, তাহলে লিখে ফেলো একটা 2 স্কয়ার লিখে ফেলো। এরপর আছে মাইনাস 3y স্কয়ার, এইটাকে তুমি পক্ষান্তর করে ফেলো প্লাস হয়ে যাবে। এখন তুমি দেখো এখানে তুমি বেশি কি লিখছো, দেখো তো x স্কয়ার জায়গায় আছে সমস্যা নাই, এখান থেকে এটা পাচ্ছি সমস্যা নাই, এখান থেকে এটা পাচ্ছি, কিন্তু এই যে 2 স্কয়ার এটা তুমি বেশি লিখছো, এইজন্য এখানে কি করতে হবে বেশি লিখতে হবে। ওকে, তাহলে এই পার্টটুকু আমরা লিখতে পারি, দেখো x - 2 দিয়ে হোল স্কয়ার লিখতে পারি, আর এখানে আছে 3y স্কয়ার, এটা মাইনাস 3y স্কয়ার ইজ ইকুয়াল টু এখানে হয়ে গেল 12। এখন তার আদর্শ আকারটা কেমন ছিল, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1, এটা ছিল তার আদর্শ আকার। মানে এই সাইডে কি থাকতে হবে 1 থাকতেই হবে, তাহলে এখানে 1 বানাইতেই হবে। 1 বানাইতে হলে যা আছে তা দিয়ে ভাগ করতে হবে, আর 12 দিয়ে ভাগ করলে সবাইকে ভাগ করতে হবে। গণিত কোনো অন্যায় পছন্দ করে না, আপনি যোগ করেন বিয়োগ করেন ভাগ করেন যা ইচ্ছা তা করেন, উপপক্ষকে করতে হবে, পক্ষপাতিত্ব করা যাবে না। তাহলে x - 2 হোল স্কয়ার দিবেন আর নিচে 12 মাইনাস 3y স্কয়ার দিবেন নিচে 12 ইজ ইকুয়াল টু 12/12। এখন দেখো উপরে x - 2 দিয়ে হোল স্কয়ার লিখেন, এটাকে কি লেখা যায় 2√3 দিয়ে হোল স্কয়ার লেখা যায়, তাই না? ওকে, 2√2 দিয়ে হোল স্কয়ার লেখা যায়, মাইনাস 3 দিয়ে আগে কাটলে কত হবে 4 হবে, তাহলে 4 কে 2 স্কয়ার লেখা যাবে, আর উপরে y স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো এখানে ab আমরা পেয়ে গেলাম না, দেখো এখানে ab পেয়ে গেলাম। তো তুমি লিখতে পারো যা একটি, এটা কিসের সমীকরণ, এটা যেহেতু এখানে মাইনাস আছে তাহলে একটা অধিবৃত্তের সমীকরণ, যা একটি অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ, এবং a is equal to 2√3 আর b is equal to 2 আছে, a is equal to 2√3, b is equal to কি আছে 2 আছে। ওকে, আমরা ab পেয়ে গেলাম। এখন আমাদেরকে কি কি বের করতে বলছে দেখেন, বলছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ ও দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয়ের সূত্র, তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে দেখেন, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, লম্বের সমীকরণ হলো x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস a e। তুমি কি করবা দেখো এখানে, আচ্ছা এখানে আরেকটা জিনিস লিখে দিবা, x ইজ ইকুয়াল টু কি আছে x এর জায়গায়, দেখো তো x - 2 না, x - 2 আছে, তাহলে এই যে x এর জায়গায় কি আছে x - 2, তুমি এখানে x - 2 বসিয়ে দাও ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস দেখো এর মান কি আছে, এর মান 2√3 আছে, এর মান 2√3 আছে, কিন্তু এর মান তো আমরা জানি না। তো তার মানে আগে আমাদের কি এর মানটা বের করতে হবে। তো তোমরা আগে কি করবা, এর মানটা বের করে রাখবা। আমি একটু এখানে বের করে দিচ্ছি, দেখো ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ইজ ইকুয়াল টু জানি আমরা √a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার, এটা হলো এর মান। ওকে, তো দেখো a স্কয়ার এর মান কত, a স্কয়ার এর মান হলো 12 প্লাস b স্কয়ার এর মান কত, b স্কয়ার মান হলো 4 আর নিচে হবে 12। তাহলে একটু খেয়াল করবো আমরা, দেখো উপরে 16 হয়ে যায় আর নিচে হলো 12,
তাহলে 16 কে রুট ওভার করলে 4 হবে, আর 12 কে রুট ওভার করলে 2 রুট ওভার 3, 2 রুট ওভার 3। তাহলে এটার সাথে আবার এটা কাটলে 2 রুট ওভার 3 থাকে, 2 বাই রুট ওভার 3। তাহলে এর মান কত পাইলাম? এর মান পাইলাম আমরা 2 বাই রুট ওভার 3, উৎকেন্দ্রিকতা 2 বাই রুট ওভার 3 পাইলাম। ওকে, তাহলে x - 2 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, এই যে এখানে এর মান কি হবে? 2 বাই রুট ওভার 3 হবে। তাহলে এই রুট ওভার 3 ক্যান্সেল আউট, আর 2 দুগুণা 4, এই যে 4 হয়ে গেছে। দেখছো 4 হয়ে গেছে। এখন তুমি প্লাস নিয়ে কাজ করে একটা সমীকরণ পাবা, প্লাস নিয়ে একটা সমীকরণ পাবা, x ইজ ইকুয়াল টু, এখানে প্লাস 4 হলে 2 কে পক্ষান্ত হলে 6 হয়ে যাবে। আর মাইনাস নিয়ে কাজ করলে তুমি আরেকটা সমীকরণ পাবা। দেখো মাইনাস নিয়ে কাজ করলে এখানে হলো -4, আর এটাকে পক্ষান্ত হলে +2 হয়ে যাবে, তার মানে -2 হয়ে যাবে, এই যে -2 হয়ে যাবে। তাহলে দেখো আমরা উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা পেয়ে গেছি, বাকি রইল উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বাকি রইল। তাহলে দেখো বের করে ফেলি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র কি? 2b² a। তাহলে 2 কে 2 এর জায়গায় রাখো, b² মানে কত? b² মানে হলো 4, b² মানে যেহেতু 2, b² মানে 4 হবে। আর a মানে কত? দেখো a মানে হলো 2 রুট ওভার 3, 2 রুট ওভার 3। তাহলে এটা ক্যান্সেল আউট করো, ক্যান্সেল আউট করলে কি পাবা? 4 বাই রুট ওভার 3 পাবা। হ্যাঁ, 4 বাই রুট ওভার 3, এটা হলো आंसर। তো তুমি যদি এর নিচে হরে রুট ওভার 3 কে রাখতে না চাইলে রুট ওভার 3 দিয়ে গুণ দাও, তাহলে 4 রুট ওভার 3/3 হয়ে যাবে। এটাই হলো आंसर। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো 4 রুট ওভার 3/3। আর নিয়ামক উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হলো x = 6 অথবা x = -2। কারণ এটার দুইটা নিয়ামক হবে, যেহেতু উপকেন্দ্র দুইটা হয় তাহলে নিয়ামকও দুইটা হবে, এজন্য দুইটা সমীকরণ আমরা পাইছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো।